সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, থামবার কোনো নাম নিচ্ছে না। মাঝে মাঝে ছোট বিরতি নিচ্ছে বটে, কিন্তু তাতে লোকজনকে বাড়িতে আটকে রাখতে কোনো অসুবিধা হচ্ছে না। দুপুরের পরে বৃষ্টি একটু কমে গেল। ঝিরিঝিরি সেই বৃষ্টিতে তারানাথের কথা ভীষণ মনে পড়ছিল। বৃষ্টি হলেই আমার তারানাথকে মনে পড়ে, পুরনো দিনের গল্প শুনতে ইচ্ছে করে। আজও সেসব চিন্তা ভাবনা করছিলাম, এমন সময় কিশোরী এসে হাজির হলো। ছাতাটা দরজার কাছে নামিয়ে রেখে জিজ্ঞেস করলো, বসে বসে কি ভাবছো এত? কি আবার, তারানাথের কথাই ভাবছি। 4-5 বছর আগেও তারানাথ চক্রবর্তীকে আমরা চিনতাম না। মনে আছে আমিই প্রথম তোমায় ওর কাছে নিয়ে গিয়েছিলাম? তুমি তো প্রথমে ঠকবাজ বুজরুক ভেবে বসেছিলে, আর আজ সপ্তাহে একটা দিন তারানাথের কাছে না গেলে মন ছটফট করে। ঠিক বলেছ কিশোরী, তারানাথের কাছে যাওয়ার কথাই ভাবছিলাম। তবে আর দেরি কেন, কিছু একটা গায়ে চাপিয়ে নাও। মোড়ের মাথার দোকান থেকে গরম গরম বেগুনি আর ফুলুরি নিয়ে নিলাম। তারানাথের বৈঠকখানায় বসে চা সহযোগে আয়েশ করে খাওয়া যাবে। কিশোরী এক প্যাকেট পাসিং শুনিয়ে নিল। সিগারেটে টান না দিলে আবার তারানাথের গল্পের মেজাজ সহজে আসে না। মটলেনের অনেকটা ভেতর দিকে তারানাথের বাড়ি। বড় রাস্তা থেকে খুব দূরে নয়, কিন্তু রাস্তার কোলাহল সে অবধি পৌঁছায় না। প্রাচীন কলকাতার বুকে একটা শান্ত স্নিগ্ধ কোণে তারানাথের বাসস্থান। পলেস্তারা খসে পড়া নোনা ধরা দেওয়াল, সদর দরজার কাঠ জীর্ণ হয়ে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তবু তারানাথের গল্পের মতোই পুরনো দিনের চাদর মুড়ি দিয়ে বাড়িটা দাঁড়িয়ে আছে। আধুনিক যুগ যেন বাড়িটাকে স্পর্শ না করে পাশ কাটিয়ে চলে গেছে। তারানাথ গল্প বলে সুন্দর, গল্পটা সত্যি না মিথ্যে সে প্রশ্ন মনেই আসে না। ঠিক যেন সম্মোহনের মতো একটা ব্যাপার। দরজাটা ভেজানো ছিল, সেটা ঠেলে ঘরে ঢুকতেই দেখি তারানাথ তক্তপোষে বসে আছে। আমাদের দেখে বলল, ঠান্ডা মতো লেগেছে বুঝলে, তাই আদা দিয়ে চা করতে বললাম। সেদিন ছেলেটার সর্দি জ্বর হয়েছিল, ভূপেন ডাক্তার এসে কাপ সিরাপ দিয়ে গেল। আমার কাছে অবশ্য ওষুধের দাম নেয় না, তার ছেলের কোষ্ঠী আমিই করে দিয়েছিলাম কিনা। কিন্তু ওইসব রংচঙে ওষুধ খাওয়ার চেয়ে দেশি টুটকায় কাজ হয় বেশি। সর্দি কাশি হলে তাই আমি আদা দিয়ে চা খাই। বড় জোর মুখে 2-1 দানা কাবাব চিনি রাখি, তাতেই দিব্যি সেরে যায়। কাবাব চিনি চিনো তো? ওই যে ছোট্ট লেজওয়ালা গোলমরিচের মতো দেখতে। এর মধ্যেই চা এসে গেল। তারানাথ এক কাপ তুলে নিয়ে শুরুত করে চুমুক দিয়ে বলল, বৃষ্টি বাদলার দিন তোমরা আসবে সেটা জানা ছিল, তাই বেশি করে চা করতে বলেছিলাম। নাও, বসে না থেকে গরম থাকতে থাকতে শেষ করে ফেলো। আমরা বেগুনি আর ফুলুরি বার করে তারানাথের সামনে রাখলাম। তারানাথ বলল, বাঙালি খেতে জানে কি বলো? বৃষ্টির দিনে গরম চায়ের সাথে ভাজা। এক কাজ করো, রাতে খিচুড়ি হয়ে যাক, তাহলে খেয়ে যেও কিন্তু। বললাম, সে হতেই পারে, যদি একটা জমাটি গল্প শোনান আজকে। তোমাদের জমজমাট গল্প শোনানোর জন্যই হয়তো কতজনকে বিপদের সামনে পড়তে হয়েছিল। তখন যদি জানতাম একদিন তোমাদের সাথে দেখা হবে বলে এতজনকে ভগবান বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। যাই হোক, বসো তাহলে জমিয়ে, আমি খিচুড়ির কথাটা বলে আসি। এই বলে তারানাথ উঠে চলে গেল ভেতর বাড়িতে। কথাটা এখান থেকেই হাঁক দিয়ে বলা যেত, কিন্তু তারানাথের সামনে আমরা ধূমপান করি না, আর সেটা সে জানে। তাই চায়ের পরে ধূমপানের জন্য একটা আছিলা করে তারানাথ উঠে গেল। আমরাও বারান্দায় গিয়ে সিগারেট শেষ করে আবার ঘরে এসে বসলাম।
কিশোরী পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের সামনে রাখলো। সেই প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে তৃপ্তির ধোঁয়া ছেড়ে তারানাথ বলতে শুরু করলো। আমার বন্ধু বীরজাভূষণের কথা তোমাদের মনে আছে? সেই যে নদীর পাড়ে কাকের বাসা খুঁজতে গেল কাপালিক। তো তাদের তো দুই ভাইয়ে মিল হয়ে গেল। আমিও সেখান থেকে বিদায় নিয়ে চলে এলাম। বড় ভালো লেগেছিল ছেলেবেলার বন্ধুর সাথে কতদিন পরে আবার দেখা। বেশ কিছুদিন তাদের কথা প্রায়ই মনে পড়ত। তারপরে যা হয়, একটা মাত্র জিনিস নিয়ে মানুষের মন ব্যাপিত থাকতে পারে না। ধীরে ধীরে অন্য সাম্প্রতিক ঘটনা এসে সে জায়গা দখল করলো। কত জায়গায় বেরিয়ে বেড়ালাম, কত অদ্ভুত চরিত্র দেখলাম। বছর কেটে গেল অনেক। একদিন ঘরের ভেতর বসে কোষ্ঠী তৈরি করছি। সময়টা সকাল 10টার মতো হবে। বাইরে থেকে কে যেন আমার নাম ধরে ডাকলো। বারান্দায় বেরিয়ে এসে দেখলাম কেউ কোথাও নেই। সে আবার কি? স্পষ্ট ডাকটা শুনলাম। কিরকম হলো ব্যাপারটা? অবাক হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ঘরের মধ্যে ফিরে এসে বসতে না বসতে আবার সেই ডাক। এবার আর বাইরে বেরোলাম না। আমি বুঝতে পেরে গেছি বেরিয়ে কাউকে দেখতে পাবো না। তার চেয়েও বড় কথা, যে ডাকছে তার গলার স্বরটা আমার খুব চেনা। যদিও সে সময় কিছুতেই ঠিক করতে পারলাম না কার গলা সেটা। সেদিন রাত্রিরে শুয়ে স্বপ্ন দেখলাম আমি যেন আবার বীরজাভূষণের বাড়ি গিয়েছি। বীরজাভূষণ কি যেন সব বলতে লাগলো। তার ঠোঁট নড়ছিল, কিন্তু স্বপ্নের মধ্যে সে কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। সেকালের সাইলেন্ট ছবির মতো। কথা বলতে বলতে বীরজা একবার হাত তুলে চোখ মুছল। কি বলছে বীরজা? ঘুম ভেঙে বিছানায় উঠে বসলাম আমি। নিশুতি রাত তখন ঝিমঝিম করছে। ততক্ষণে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। আমি বুঝতে পেরেছি সেদিন কার গলা আমি শুনেছিলাম। বীরজাভূষণ আমাকে ডাকছে। সেখান থেকে চলে আসবার সময় ওকে বলেছিলাম কোনো কারণে আমাকে দরকার হলে কি করে ডাকতে হবে। সে কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। কিন্তু এত বছর পরে বীরজাভূষণ আমাকে ডাকছে কেন, যে কারণেই ডাকুক, তার মধ্যে একটা অসহায় আকুতি ফুটে উঠেছিল। পরের দিন একটা ঝুলিতে 2-4টে জামা কাপড় গুছিয়ে নিয়ে রওনা হয়ে গেলাম। মাঝখানে অনেক সময় কেটে গেছে, কিন্তু এখনো সেখানে পৌঁছতে হলে শেষ 4 মাইল মাঠের মধ্য দিয়ে হাঁটতে হয়। সুন্দর রোদে ভরা এক সকালে ইউনিয়ন বোর্ডের রাস্তার উপর বাস থেকে নেমে হাঁটতে শুরু করলাম। বীরজাভূষণের বাড়ি পৌঁছালাম প্রায় দুপুর নাগাদ। পৌঁছেই দেখতে পেলাম একটা আবছায়া অন্ধকার সারা বাড়িটাকে যেন ঘিরে রেখেছে। বাড়ির কাছাকাছি পৌঁছে একটা মরা পচা গন্ধ নাকে এলো। এই গন্ধ সবার পক্ষে টের পাওয়া সম্ভব নয়। মধুসুন্দরী দেবীর কৃপায় এই ক্ষমতা কেবল আমারই রয়েছে। একটা ভয়ানক বিপদের মধ্যে এসে পড়েছি সেটা বুঝতে অসুবিধে হলো না। সাধারণ কোনো প্রেতাত্মার প্রভাব এটা নয়। বেশ কঠিন হবে বিপদ থেকে উদ্ধার পাওয়া। বাড়ির ভেতরে ঢুকেই যেটা চোখে পড়লো তা হলো তুলসী তলার তুলসী গাছ শুকিয়ে কালো হয়ে রয়েছে। মোটের উপর চারপাশে যা যা লক্ষণ দেখা যাচ্ছে সবকিছুই ইশারা করছে একটা অশুভ ব্যাপারের প্রতি। তবে সেসব বাড়ির কাউকে বুঝতে দিলাম না। আগে থেকেই যে সবাই ভয়ানকভাবে অসহায় বোধ করছে, তাদের নতুন করে আর এসব জানিয়ে কোনো লাভের কাজ হবে না। এমন বিপদের সময়েও আপ্যায়নের ত্রুটি হলো না।
মৃগেল মাছের ঝোল দিয়ে দুপুরের খাওয়া সারলাম। খাওয়ার পরে দুটি মর্তমান কলা গলাধকরণ করে পুকুরের ধারের রোয়াকে এসে বসলাম। বীরজা বলল, অনেক দূর থেকে এসেছিস, এই বেলাটা বিশ্রাম কর। সন্ধ্যায় সব কথা তোকে খুলে বলবো। আমিও আর কথা না বাড়িয়ে সেখানেই গাছের ছায়াতে শুয়ে একটা লম্বা ঘুম দিয়ে নিলাম। সন্ধ্যায় একটু দেরি করে ঘুম ভাঙল। ঘুম ভেঙে উঠে চোখে মুখে জল দিয়ে বারান্দায় এসে বসলাম। বীরজা একটা হুকো নিয়ে এসে আমার পাশে বসলো। হুকোতে কয়েকটা টান দিয়ে বীরজা বলল, তোকে সবটা প্রথম থেকেই খুলে বলছি, তাহলে তোরই বুঝতে সুবিধে হবে। 2 মাস মতো হবে এই উৎপাত শুরু হয়েছে। প্রথমে একদিন রাতের বেলায় হঠাৎ একটা চিৎকার শুনে সবাই ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। সেদিনটা আর কিছু বুঝতে পারা গেল না। আবার যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ল। তারপর থেকে প্রায়ই এই চিৎকার শোনা যেতে লাগলো। এরপরে তার সাথে যোগ হলো হাসি। কদিন পরে সন্ধ্যা হতেই কার যেন গোঙানির আওয়াজ ভেসে আসতে লাগলো। আওয়াজগুলো কোথা থেকে আসে সেটা ঠিক ঠাওর করা যায় না। সবাই প্রচন্ড ভয় পেয়ে গেল এইসব দেখে শুনে। তুলসী তলায় যতবার নতুন গাছ লাগানো হয়, সে গাছ একদিনের মধ্যেই শুকিয়ে কাঠ হয়ে যায়। অনেকজনকে নিয়ে এসে ঝাড়ফুঁক করানো হলো, তাবিজ কবজ করানো হলো, কিন্তু কিছুতেই কোনো কাজের কাজ হলো না। উল্টে যোগ হলো নতুন উৎপাত। কেউ হয়তো খেতে বসেছে, হঠাৎ খাওয়ার থালা উল্টে যাচ্ছে। কেউ ঘুমিয়ে থাকলে কোত্থেকে কে যেন চুল খামচে ধরে ঘুম ভাঙিয়ে দিচ্ছে। মাঝরাতে হঠাৎ করে রান্নাঘরে কে যেন বাসনপত্র মেঝেতে ছুঁড়ে মারছে। এখন আবার ঘুমিয়ে থাকলে কেউ যেন পিঠে আছড়ে দিচ্ছে। এই যে এই দেখ। বীরজা একটু ঘুরে পিঠের থেকে কাপড়টা সরিয়ে আমায় দেখালো। দেখলাম বড় বড় নখ দিয়ে কেউ যেন খামচে দিয়েছে। খুব গভীর না হলেও দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি কোনো কুল কিনারা পাচ্ছিলাম না যে কোথা থেকে কাজ শুরু করব। ঠিক কিসের জন্য এসব হচ্ছে তা যেন বুঝে উঠতে পারছিলাম না। জিজ্ঞেস করলাম, এইসব ঘটনা কি সন্ধ্যাবেলায় ঘটে না রাতে? সন্ধ্যায় রাতে দুবেলাই হয়, তবে রাত যত গভীর হয় তত যেন এর মাত্রা বেড়ে ওঠে। আমি নিজে আগে দেখতে চাই সবকিছু। আজ রাতে ভালো মতো ব্যাপারটা বুঝে নিতে হবে। কারণটা জানতে না পারলে সমাধান করার কোনো উপায় নেই। বাড়ির সবাই যেন আজ নিজের নিজের ঘরেই থাকে। যাই হয়ে যাক, কেউ যেন নিজের জায়গা ছেড়ে না ওঠে, তাতে আমার কাজে বাধা আসতে পারে। তারপর দেখি কি ব্যবস্থা করতে পারি। রাতের খাওয়া দাওয়া সেরে নিয়ে বীরজা আর আমি এক ঘরে শুয়ে পড়লাম। ঘুম যে হবে না তা জানতাম, তাই শুয়ে শুয়ে অপেক্ষা করতে লাগলাম। তাছাড়া দুপুরে ভালো মতো ঘুমিয়ে নিয়েছি, তাই সহজে ঘুমও এখন আসবে না। বীরজাকে বললাম, তুই ঘুমিয়ে পড়, তোর জেগে থাকার কোনো দরকার নেই। কিন্তু তোর যদি কোনো বিপদ হয়? আমার কোনো বিপদ হবে না। নিজেকে রক্ষা করার মতো বিদ্যেটুকু আমার আছে। তুই এ নিয়ে চিন্তা করিস না। অনেকদিন তো ভালো মতো ঘুম হয়নি। আজকের রাতটা ভালোভাবে ঘুমানো দরকার তো। বীরজা আর প্রতিবাদ না করে চুপ করে গেল। কিছুক্ষণ পরে বীরজা ঘুমিয়ে পড়ল। ঘড়িতে তখন রাত 11টা। বাড়ির সবাই যে যার ঘরে ঘুমাচ্ছে। হঠাৎ মনে হলো বাড়ির চারপাশে যেন ঝড় শুরু হয়েছে। অবাক লাগলো ব্যাপারটা। বীরজা তো কোনো ঝড়ের কথা আমায় বলেনি। তবে কি সেই অশুভ শক্তি বাড়িতে আমার উপস্থিতি টের পেয়েছে? না হলে হঠাৎ আজ এই ঝড়টার কারণ কি?
তাছাড়া কেবল আমি সেই ঝড়ের অস্তিত্ব অনুভব করছি। আমার পাশে বীরজা অগড়ে ঘুমোচ্ছে। দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে এসে বুঝলাম আমার অনুমানই সত্যি। বাড়ির চারপাশেই শুধু এই ঝড় সীমাবদ্ধ। দূরের কোনো গাছের একটা পাতাও নড়ছে না। ঠিক তখনই উপর তলায় কি যেন ছুঁড়ে ফেলার আওয়াজ হলো। সিঁড়ি দিয়ে উঠে দেখি জল ভরা একটা মাটির কলসি ভেঙে টুকরো টুকরো হয়ে আছে, আর কলসির জল সারা বারান্দায় ছড়িয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ছে। সেই আওয়াজে বীরজার বৌমা রাধা বেরিয়ে এসেছে দরজা খুলে। আমায় দেখে বলল, দেখলেন তো কাকাবাবু, এবার সারা রাত ধরে কিছু না কিছু হতেই থাকবে। ঘর ছেড়ে বাইরে এলে কেন? আমি তো বলেছিলাম যে যে যার জায়গায় থাকতে। রাধা আমার কথা শুনে আবার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ঠিক তখনই আর একটা আওয়াজ শুনে পিছনে ফিরে দেখি একটা কাঠের চেয়ার ধীরে ধীরে কাঁপতে শুরু করেছে। আমি সাথে সাথে দৌড়ে গিয়ে চেয়ারটা শক্ত করে ধরতেই সেটা ছিটকে গিয়ে একেবারে বাড়ির উঠোনে গিয়ে পড়ল। সাথে সাথে ভেঙে কয়েক টুকরো হয়ে গেল চেয়ারটা। বাড়ির সীমানার কাছের সুপারি গাছগুলো এমন ভাবে দুলছে যেন এখনই সেগুলো শিকড় ছেড়ে উপড়ে ফেলবে কেউ। আমি আবার নিচে এসে ঘরে ঢুকে দরজায় ছিটকানি দিয়ে দিলাম। তারপরে পেছনে ফিরতে শুনতে পেলাম কে যেন তীব্রভাবে দরজায় ধাক্কা মারছে আর চিৎকার করে হাসছে। সেই শব্দে বীরজা ঘুম ভেঙে উঠে বসল। কাতর দৃষ্টিতে আমার দিকে চেয়ে বলল, এসব কি হচ্ছে তারানাথ? তুই কি কিছু বুঝতে পেরেছিস কেন এমনটা হচ্ছে? এটুকু বুঝতে পেরেছি যে আমি আসায় তার খুব অসুবিধে হচ্ছে। আমি এখানে থাকি এটা সে কিছুতেই চায় না, অর্থাৎ আমি তার কাজে বাধা দিতে পারবো এটা বুঝতে পারছি। দরজায় তখনও ধাক্কা দিয়ে যাচ্ছে সেই অপবিত্র প্রাণী। আমি দুহাত জড়ো করে গুরুমন্ত্র জপ করতে আরম্ভ করলাম। ধীরে ধীরে ঝড়টা থেমে এলো, দরজায় ধাক্কাও বন্ধ হয়ে গেল। পরদিন সকালে বীরজাকে বললাম, আমি একটা যজ্ঞ করতে চাই, কিন্তু সেটা এই বাড়িতে হবে না। এই বাড়ি বর্তমানে অপবিত্র, তাই কোনো পবিত্র স্থানেই এই যজ্ঞ করতে হবে। শ্মশান হলে সবচেয়ে ভালো হয়। বীরজা বলল, বেশ তো, তবে তুই শ্মশানেই যজ্ঞটা কর। গায়ের সবাই আমাদের অবস্থার ব্যাপারে জানে, তোর কোনো অসুবিধে হবে না। ঠিক আছে, আমি তাহলে ফর্দ করে দিচ্ছি, তোমরা সব জোগাড় করে রাখো। আর একটা কথা, এই যজ্ঞ যতক্ষণ সম্পূর্ণ না হয় কেউ যেন মুখে কিছু না দেয়। কথা মতো দুপুর বেলা শ্মশানে যজ্ঞে বসলাম। মির্জাভূষণের পরিবার ছাড়াও গায়ের কিছু লোকও যজ্ঞ দেখার জন্য হাজির হয়েছে দেখলাম। হোমের আগুন জেলে যজ্ঞ শুরু করলাম। বেলপাতায় করে ঘি ঢালতে লাগলাম আগুনে। কিন্তু যখনই আহুতি দিতে যাব তখনই রাধার কোলের ছেলে তারস্বরে কেঁদে উঠল। এভাবে যতবার আহুতি দিতে যাই ততবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে লাগলো। বুঝতে পারলাম সমস্যাটা আসলে কোথায়। আমি এবার পুণ্যাহুতি দেবার জন্য তৈরি হলাম, আর সাথে সাথে কোথা থেকে একটা ঝড় এসে সবকিছু উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি করলো। শ্মশানের ছাই চারিদিকে উঠতে উঠতে এক ঘন কুয়াশার মতো অবস্থা সৃষ্টি করলো। সেই কুয়াশার মধ্যে দেখলাম একটা মুখ ঠিক আমার মুখের সামনে এসে পড়েছে। বিভৎস সেই মুখে চাপ চাপ অন্ধকার। মুখটা এবার বলে উঠল, যদি মরতে না চাস তবে বন্ধ কর এই যজ্ঞ, চলে যা এখান থেকে। এদের বাঁচানোর ক্ষমতা তোর নেই, চলে যা তুই, যা বলছি। সেই অবস্থায় পড়লে অন্য কেউ কি করতো তা জানি না, কিন্তু আমি মধুসুন্দরী দেবীর সংসর্গে থেকেছি। এই যোগিনী আমায় ভয় দেখাতে পারবে না। আমি চিৎকার করে বললাম,
যে যেখানে আছেন সেখানেই থাকবেন, কেউ নিজের জায়গা ছেড়ে উঠবেন না। তারপর আগুনে পূর্ণাহুতি দিতেই চারিদিকে সব আবার স্বাভাবিক হয়ে এলো। তারপর শান্তি জল ছিটিয়ে সবার হাতে মন্ত্রপুত সুতো বেঁধে দিলাম। এরপর বাকি জলটুকু বাড়ির চারধারে ছিটিয়ে দিলাম। এই বন্ধন দেওয়ার পরে কোনো অশুভ কিছু বাড়ির ভেতরে আর প্রবেশ করতে পারবে না। সেদিন সবাইকে নিরামিষ আহার করতে বললাম, কারণ কোনো রকম আমিষ আহার করলে এই বন্ধনের ক্ষমতা কমে যাবে। সেদিন রাতে আবার ঝড় শুরু হলো, কিন্তু তাতে কারোর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই যতক্ষণ সেই মন্ত্রপুত সুতো সবার হাতে রয়েছে। বিপদের উৎসটা কিছুটা আজ বুঝতে পেরেছি। কালকের আগে নতুন করে নিশ্চিন্ত হওয়া সম্ভব না, তাই আমিও শুয়ে ঘুমিয়ে পড়লাম। যা করার তা করতে হবে আগামীকাল। সকালে উঠে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কয়েকটা জিনিস সংগ্রহ করা ভীষণ দরকার। এরপরের কাজে দ্রব্যগুণের প্রয়োজন রয়েছে। সেসব জোগাড় করে যখন ফিরে আসছি তখন সন্ধ্যা নেমেছে। আরেকটা কাজ তখনও বাকি ছিল। তাড়াতাড়ি পা চালিয়ে আবার শ্মশানে এসে উপস্থিত হলাম। ধুনি জ্বালিয়ে মন্ত্র পড়তে শুরু করলাম। চারিদিক শুনশান, শুধু মাঝে মাঝে রাত চড়া পাখির ডাক ছাড়া। মন্ত্র শেষ করে আহুতি দিতেই ধুনির আগুন থেকে কিছুটা ধোঁয়া কাঁপতে কাঁপতে ওপরে উঠে এলো। তারপর অনির্দিষ্টভাবে এগিয়ে চলল। আমি উঠে চলতে শুরু করলাম সেই ধোঁয়ার পেছন পেছন। শ্মশানের পেছনের দিকে জঙ্গলে ঢুকে কিছু দূর গিয়ে একটা জায়গায় ধোঁয়াটা স্থির হয়ে হালকা হয়ে গেল। জায়গাটা চিহ্নিত করে আমি বীরজার বাড়ি ফিরে এলাম। বীরজার ছেলে পীতাম্বরকে বললাম, একটা শাবল নিয়ে এখনই আমার সাথে এসো, কোনো প্রশ্ন করো না। তারপর একটা লণ্ঠন নিয়ে সেই জায়গায় ফিরে গিয়ে পীতাম্বরকে জায়গাটা খুঁড়তে বললাম। আমার কথা মতো সে মাটি খোঁড়া শুরু করলো। প্রায় 2 হাত মাটি খোঁড়ার পর দেখা গেল একটা মানুষের কঙ্কাল। পীতাম্বর ভয়ে পিছিয়ে এলো। আমি লণ্ঠনটা ধরে এগিয়ে গেলাম কঙ্কালটার কাছে। দেখলাম আমার অনুমানই সত্যি, কঙ্কালটার গায়ে মাংস ধরতে শুরু করেছে। পীতাম্বরকে বললাম আগের মতোই আবার মাটি চাপা দিয়ে দিতে। তারপর ফিরে এলাম বাড়িতে। সবাইকে বলে দিলাম আমি সবটা বুঝতে পেরেছি, আর একটা রাতের মধ্যেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম তাড়াতাড়ি। সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছিল, তাই ঘুমিয়েও পড়লাম একটু পরেই। সকালে উঠেই প্রথমে রাধার ছেলের শরীরে গাত্র বন্ধন করে দিলাম। রাধাকে বললাম আজ যেন কিছুতেই ছেলেকে কোল ছাড়া না করে। আর কিছু না হোক, মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নেওয়াটা অন্তত কোনো অপশক্তির কাছে খুব একটা সহজ কাজ নয়। এরপরে বাড়ির সকলকে গণ্ডি কেটে দিয়ে সেই গণ্ডির মধ্যে থাকার নির্দেশ দিয়ে পরের কাজ শুরু করলাম। বাড়ির উঠোনে বড় করে হোমের আগুন জ্বালিয়ে যজ্ঞে বসলাম। সাথে সাথে আবার সেই ঝড় শুরু হলো। আমি মন্ত্রোচ্চারণ চালিয়ে যেতে লাগলাম। প্রচন্ড ঝড়ের মধ্যেও হোমের আগুনে ঘি ঢালতে লাগলাম বেশি করে। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। মন্ত্রোচ্চারণ শেষ করে এবার অপশক্তিকে আহ্বান করলাম। তুই যেই হোস না কেন, যে উদ্দেশ্য নিয়ে তুই এসেছিস তা আমি সফল হতে দেব। সাহস থাকলে সামনে আয়, নিজেকে দেখা আমার সামনে। দেখলাম চারপাশ থেকে একটা বেগুনি ধোয়ার কুণ্ডুলি ধীরে ধীরে একটা আকার নিচ্ছে, ঠিক যেন আমার সামনে এক স্ত্রী মূর্তি দাঁড়িয়ে।
বিভৎস অন্ধকার মুখে গভীর দুটো চোখ যেন অসীম কোনো গহ্বরের মতো দেখাচ্ছে। এই দৃশ্য দেখে সবাই ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। আমি সেই স্ত্রী মূর্তির দিকে প্রশ্ন ছুড়ে দিলাম, তুই কি জন্য এখানে এসেছিস? মূর্তিটি তার এক হাত সম্প্রসারিত করে একদিকে দেখিয়ে দিল। দেখলাম রাধার কোলের ছেলের দিকে নির্দেশ করছে সেই হাত। বলে উঠল, ওই বাচ্চাটাকে আমি নিয়ে যেতে এসেছি। রাধার ছেলে আবার তারস্বরে কেঁদে উঠল। আমি বললাম, আমি থাকতে তোর এই ইচ্ছে কিছুতেই পূর্ণ হবে না। তাহলে তোকে মেরে আমি ওই বাচ্চাটাকে নিয়ে যাব। তার আগে বল তুই কে, নিজের পরিচয় দে। আমি যোগিনী। আমি শুধু ওই বাচ্চাটার জন্যই এসেছি, আর কারো কোনো অনিষ্ট আমি করব না। তার আগে তোকে আমায় শেষ করতে হবে। তবে তাই করব। এই বলে সেই মূর্তি দু হাত বাড়িয়ে আমার গলা চেপে ধরল। আমি এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম। ঝোলা থেকে মন্ত্রপুত রুদ্রাক্ষের মালা বের করে আমি যোগিনীর গলায় পরিয়ে দিলাম। সাথে সাথে ভীষণ আর্তনাদ করে সেই দোয়ার কুণ্ডলি ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ল। তারপর সব শান্ত হয়ে আসলো, যেন কিছুই হয়নি এতক্ষণ। আমি সেই রুদ্রাক্ষের মালা আবার ঝোলায় রেখে সবাইকে গণ্ডি ছেড়ে বেরিয়ে আসতে বললাম। রাধার ছেলের কান্নাও একেবারে থেমে গেল। বুঝলাম বিপদ একেবারেই কেটে গেছে। রাতে খাওয়া দাওয়া সেরে সবাইকে সবকিছু খুলে বললাম। এই পৃথিবীতে মানুষ ছাড়াও আরো বিভিন্ন প্রাণীর অস্তিত্ব আছে। এরা ভিন্ন জগতের প্রাণী। চোখে এদের কাউকে দেখা যায় না। এদের ক্ষমতা মানুষের চেয়ে বহুগুণে বেশি বলে কিছু মানুষ এদের মন্ত্র বলে বশে আনে নিজের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। এদেরই মধ্যে এক প্রাণী হলো যোগিনী। এক কাপালিক এর সাধনা করে একে বশে এনেছিল। মৃত্যুর আগে সেই কাপালিক একে মুক্ত করে যায়নি। কাপালিকদের দাহ করার নিয়ম নেই, তাই এই যোগিনীও কাপালিকের সাথে তার কবরে বন্দী ছিল। কিন্তু যখন সে আবার জন্ম নিল, তখন এই যোগিনীও মুক্ত হয়ে সেই কাপালিকের দেহাবশেষে প্রাণের সঞ্চার করার জন্য রাধার ছেলেকে নিয়ে যেতে এসেছিল। সে একটু একটু করে রাধার ছেলের শরীর থেকে প্রাণ রস শুষে নিয়ে কাপালিকের শরীরকে জাগাতে চেয়েছিল প্রতিশোধ নেওয়ার জন্য। কারণ রাধার পুত্র সন্তানই ছিল আগের জন্মের সেই কাপালিক। আমি সব জানতে পেরে তাকে মুক্ত করে দিলাম। অবশ্য আবার জন্মগ্রহণ না হলে এটা করা সম্ভব ছিল না। এরপর সেই রাতটা থেকে পরদিন বিদ্যাভূষণকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসলাম।